এই যে সাইডের সাপেক্ষে হয় ঘুরে দরজা যত হবে এল স্কয়ার বাই এল বলতে ডিস্ক ডিভিডি এই চারপাশে যে ঘুরে আরো সাপ দেখেন এই হচ্ছে ডিস্কের পর যদি ডিরেক্ট সিলিন্ডার হয় এভাবে যদি ঘুরে ডিস্ক লাইক আ ডিস্ক এম স্কয়ার বাই যদি দরজা মাঝখানের অক্ষের সাপেক্ষে ঘুরে আর এর দৈর্ঘ্যটা এল এরকম শিশু পার্কের দরজা তোমরা দেখেছো শিশু পার্কের দরজাগুলো এরকম থাকে মাঝখানে খিল থাকে রাইট সেক্ষেত্রে কত হবে এম এল স্কয়ার বাই 12 এগুলো জাস্ট মনে রাখতে হবে এই কটাকে মনে রাখলে বাকিগুলো পাওয়া যাবে বের করবো না দেখবো সামনে আর ফাঁপা যদি হয় এই ভিতরে আটকানো ছিল এটা হচ্ছে ফাঁপা সিলিন্ডার হলে আর যদি রিং হয় রিকশার চাকা এরকম না রিকশার চাকা চাকা রিকশার চাকা সেই ক্ষেত্রে হবে এইভাবে ঘুরছে রিকশার চাকা বুঝতে পারছো সেটাও এই মাস এই কয়টা একটু মনে রাখতে হবে ঠিক আছে দেখো আরেকটা আছে ডিরেক্ট গোলক যেমন পৃথিবী পৃথিবী কি এরকম নিজের অক্ষের চারপাশে ঘুরে আর ডিরেক্ট না এটা 2/5 মাস আর এই রিকশার চাকা বলে দিছি এই মাস রিকশা চাকা এই সেটা সেবা পাশে বড় আছে টায়ারটাই আছে মাঝখানে ফাঁকা চুড়ি চুড়ি অথবা চুড়ি ফেমাস আর ফাঁকা গোলক এটাও গোলক বাট ফাঁকা লাইক ফুটবল ফুটবল তাহলে হবে 2/3 আর ভরা হলে পৃথিবীর মতো তাহলে হবে 2/5 এটি এবার একটা অঙ্ক দেখি আমরা কমন হলো নিজের গোল মানে পৃথিবীর মতো এটা গড়ায় পড়তেছে তাহলে এ থেকে বি তে যাইতে কতটুকু সময় লাগবে এটা খুব কমন সেন্স তোমরা সবাই বুঝতে পারছো দেখো এ থেকে বি এর মাঝে যে পথটা এটা এস 50 যদি এই ব্লকটা এখানে আসার পরে তার এই দিকে বেগটা আমি জানি সমবেগে গেছে কারণ কোনো ত্বরণ নাই তাহলে আমরা জানা এস ইকুয়ালস টু ভিটি লেট ইকুয়ালস টু এস বাই ভি আমাদের এস এর ভ্যালু 50 লাগবে ভি এর ভ্যালু এইখানে দেখতে হবে বরাবর বের করবো একটু দেখতে হবে এই বস্তুটা যখন পরে সে ঘুরতে ঘুরতে সামনে আগায় বুঝতে পারা যায় রোল করতেছে সঙ্গে সঙ্গে সামনে আগাচ্ছে সামনে আগানোর জন্য তার রৈখিক বেগ ভি আর এই যে সে ঘুরছে ঘুরতে ঘুরতে সামনে আগাচ্ছে এরকম না ব্যাপারটা দল দিয়ে যখন পড়ে সেই পয়েন্টটার নাম হচ্ছে এ এরকম করে ঘুরতেছে একটু পরে কি হবে এই বিন্দুটা এখানে চলে আসবে যে ঘুরছে আর একটু পরে এই বিন্দুটা এখানে চলে আসবে যে ঘুরছে মানে ঘুরতে ঘুরতে আবার দেখো সামনেও চলে আসছে তার মানে তার কৌণিক গতিশক্তি ঘোরার জন্য আর সামনে যাওয়ার জন্য রৈখিক গতিশক্তি আছে তাহলে এই পয়েন্টে এর মোট গতিশক্তি কত হবে কৌণিক গতিশক্তি হাফ আই ওমেগা স্কয়ার আর রৈখিক গতিশক্তি হাফ এম আর এই পয়েন্টে সে এইচ উচ্চতায় আছে যেটা 10 মিটার এই পয়েন্টে বিভব শক্তি mgh প্রথম অবস্থায় ছাড়ার সময় কোনো গতিশক্তি ছিল না তাহলে এখানের মোট শক্তি সমান এইটা যখন এই বিন্দুতে আসবে কোনো বিভব নাই দেখো প্লাস বিভব শক্তি 0 তাহলে এটা সমান হবে তাহলে আমরা লিখতে পারবো mgh equals to
সো এই অঙ্কগুলোর বেসিকলি ক্যাপস থাকে, একটা কৌণিক বেগ থাকে, একটা রৈখিক বেগ থাকে। এই মুহূর্তে শুধু কৌণিক গতিশক্তি, রৈখিক গতিশক্তির ফল বিভব শূন্য, আর এই মুহূর্তে শুধু বিভব শূন্য। সমান ধরে এই পয়েন্টের ভি পাইছে, এই পয়েন্ট এখান থেকে এখানে আসতে এস কা জায়গায় ভি দ্বারা এসকে ভাগ করলে আসছে এর আগে। ফাইন, ওকে। তাহলে আমাদের লম্ব উপপাদ্যতে কি বলেছে? এটা আমাদের একটা বস্তু, এটা বস্তু, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। লম্ব উপপাদ্যে আমি এই চারপাশে ঘুরাই দিলাম যতভ্রমক আই এক্স, যদি ওয়াই অ্যাক্সিসে ঘুরাই যতভ্রমক আই ওয়াই, আর যদি জেড এর ঘুরাই যতভ্রমক জেড, তখন অক্ষ চেঞ্জ হলে যতভ্রমক চেঞ্জ হয়। তাহলে লম্ব অক্ষে বলেছে এই এক্স এর সাপেক্ষে যতভ্রমক, ওয়াই এর সাপেক্ষে যতভ্রমকের যোগফল হবে জেড এর সাপেক্ষে যতভ্রমকের সমান। যদি এইটা হইতো 2, এইটা হইতো 3, তাহলে এটা 5ই হইতো যতভ্রমক স্কেলার রাশি। যেটা অ্যাপ্লিকেশন আমরা দেখবো একটু পরে। আরেকটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। ব্যাপারটা কিরকম? এই অক্ষটার সাপেক্ষে আমি ঘুরাচ্ছি, তাহলে এই অক্ষের সাপেক্ষে যতভ্রমক যদি বের করতে চাই, এই অক্ষের চারপাশে ঘুরাচ্ছি যে কোনো, তাইলে এই অক্ষের সমান্তরাল একটা অক্ষ লাগবে। এই অক্ষের সমান্তরাল একটা অক্ষ, যেটা যাইতে হবে এটার ভরকেন্দ্র দিয়ে, মানে বস্তুর একটা ভরকেন্দ্র থাকে, বস্তুর ভরকেন্দ্র দিয়ে গেছে। এই অক্ষের সাথে যদি ঘুরাইতাম তাহলে যতভ্রমক আইভি হইতো। তাহলে এই অক্ষটার বৈশিষ্ট্য কি? ভরকেন্দ্রগামী ও প্রদত্ত অক্ষের সমান্তরাল। একটু মনে রাখবেন, ভরকেন্দ্রগামী প্রদত্ত অক্ষের সমান্তরাল। প্রদত্ত অক্ষ এটা, দেখো এটা এটার সমান্তরাল, আবার কোথা দিয়ে গেছে? ভরকেন্দ্র দিয়ে। ঠিক আছে? তাহলে এটার সাপেক্ষে যতভ্রমক যদি আইভি হয়, তাহলে সেই আইভি যা থাকতে হবে। আর এখানে একটু ভুল আছে, এটা হচ্ছে এম এইচ স্কয়ার। এম হচ্ছে বস্তুর ভর, বস্তুর ভর 2, বস্তুর ভর হবে, তাহলে এখানে কত হবে? 5, এটা 2, এটা 5 এর স্কয়ার, 8 প্লাস 5 হিসেবে বুঝছি। যথাভাবে একক কি বলতো? আই ইকুয়ালস টু বেসিকলি তো এম কে স্কয়ার, কে মানে চক্রবর্তী ব্যাসার্ধ, কেজি মিটার স্কয়ার হবে, চক্রবর্তী কেজি মিটার স্কয়ার। সো এইবার কি বলছে? এইবার আমরা একটা নির্ণয় করবো লম্ব অক্ষ উপপাদ্য দিয়ে। লাইক এরকম একটা আয়তকার তল আছে, প্লেট, এটা এই অক্ষের চারপাশে ঘুরতেছে, লাইক এটা এইভাবে এইভাবে ঘুরতেছে। তাহলে খেয়াল করো, আমরা এখানে লম্ব অক্ষ ইউজ করবো। এটা আই এক্স, এটা আই ওয়াই, এটা হচ্ছে আই জেড। তাহলে এইটা হচ্ছে আমাদের আই এক্স। দেখো তো এইটা কিন্তু, এইটা যদি হয় এ, এর কি মাস দিয়ে গেছে না? এই যে এই অক্ষটা, এই বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে তার মাস দিয়ে গেছে, মানে হচ্ছে এই কেসটা। মাছ বরাবর গেলে কি হয় আমরা দেখেছি, মাছ বরাবর গেলে এম এল স্কয়ার বাই 12, এল বলতে বোঝাই আমরা এইটা, যার মাছ বরাবর গেছে। তাহলে এখান থেকে নিঃসন্দেহে তুমি বুঝতে পারছো যে আমাদের এই ভ্যালুটা হবে এম এ স্কয়ার বাই 12। এই কেন? কারণ এর মাস দিয়ে গেছে। ঠিক ওয়াই এর সাপেক্ষে যদি আমি ঘুরাইতাম, এইটা আই ওয়াই এম বি স্কয়ার বাই 12। কেন বি সেটাও বোঝা যাচ্ছে। এই ওয়াই অক্ষ গেছে কিন্তু দৈর্ঘ্যের মাঝ বরাবর, তাহলে বি নিব, এটা যার মাঝ বরাবর এম বি স্কয়ার বাই 12। এবার আই জেড, খুব সিম্পল জিনিসটা। এই লম্ব অক্ষ উপপাদ্য, এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে যোগফলটাই হবে জেড এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে কত? এম এ স্কয়ার বাই 12, ওয়াই এর সাপেক্ষে এম বি স্কয়ার বাই 12। তাহলে এম বাই 12 কমন চলে গেলে দৈর্ঘ্যের স্কয়ার প্রস্থের স্কয়ার। খুব সোজা। এরকম একটা প্লেট আছে, আর প্রস্থ 3, দৈর্ঘ্য 4, এইভাবে করে ঘুরাচ্ছি। হ্যাঁ, তাহলে এটা আর বললাম এটার ভর, এই প্লেটটার ভর হচ্ছে গিয়া 5 কেজি। তাহলে কি হবে? এই অক্ষে ঘুরাইলে যথাক্রম m বাই 12
3a স্কয়ার প্লাস 4 স্কয়ার দৈর্ঘ্য স্কয়ার যোগ। ব্যাসের সাপেক্ষে ঘোরাচ্ছে ডিস্কে। তো ব্যাসের সাপেক্ষে লাইক এরকম, তোমরা ওই যে এইভাবে চিন্তা করো, চিকেন ললি খাইছো না, একটু আঁকি, লাইক এইরকম একটা তল আছে, এইখান থেকে ঘোরাচ্ছি, একটা কাঠি ঢুকাই দিই, এইভাবে ঘোরাচ্ছি, মানে এটা এইভাবে নামবে, এখান থেকে বেরোবে, এইভাবে ঘুরতেছে। ওকে, ব্যাস না এটা, খেয়াল করো এটা কি ব্যাস না? ব্যাসের চারপাশে ঘুরাইলে জড়তার ভ্রমণ কত, এটা বের করবো। আগেরবার অ্যাপ্লাই করছে লম্ব অক্ষ, এবারও লম্ব অক্ষ। দেখো এইটা আমাদের একটা অক্ষ ব্যাস, এইটা ওয়াই অক্ষ, তাহলে এইটা আমাদের কোন অক্ষ বলতো? এটা আমাদের জেড অক্ষ। তাহলে এবার দেখো এইটাকে একটা ব্যাস না, এইটাও একটা ব্যাস, মানে কাঠি এই দুই পাশ থেকে ঢুকাইতে পারতাম না, তাহলে ব্যাসের সাপেক্ষে বের করবো। ধরলাম ব্যাসের সাপেক্ষে আই, দেখতেছো এটা একটা ডিস্ক, এটা ডিভিডি ডিস্ক, ব্যাসের সাপেক্ষে আই, ওয়াইও কিন্তু একটা ব্যাস, দেখো কেন্দ্র দিয়ে গেছে, তাহলে ব্যাসের সাপেক্ষে তো একই হবে। এক্স এর সাপেক্ষেও এটা ব্যাস বোঝায়, এটাও কি বোঝায়? ব্যাস। চিত্রটা কিভাবে এঁকে দিই, এরকম দেখো, বুঝতে সুবিধা হবে। খেয়াল করো, এইটা এক্স অক্ষ, এইটা ওয়াই, দেখতেছো দুইটাই কিন্তু কেন্দ্র দিয়ে গেছে, তাহলে আরেকটা কি হয়? জেড অক্ষ, এইটা জেড অক্ষ। তো দেখতেছো এইটার সাপেক্ষে জড়তার ভ্রামক যা হবে ব্যাসের সাপেক্ষে, ব্যাস মানে একই জিনিসের সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে তাই হবে। তাহলে আমরা দেখতেছি এটা আই, এটা আই, তাহলে জেড এর সাপেক্ষে কি হবে? এই দুজনের যোগফলটা হবে। তো এখানে আই ব্যাসের সাপেক্ষে আই ধরে নিচ্ছি, ওয়াই একটা ব্যাস বোঝায়, তাহলে ওটাও আই হবে। আর জেড এর সাপেক্ষে জড়তার ভ্রামক, দেখো এইটা আমরা মুখস্থ করছি, জেড এর সাপেক্ষে জড়তার ভ্রামক বলতে এইটার নাম, এটা কোথায় দেখছি? এই যে দেখো ডিস্ক, এই যে ডিভিডি ডিস্ক, এই অক্ষে ঘুরাইলে এটা তো জেড অক্ষ, রাইট, এম আর স্কয়ার বাই 2। তাহলে এখানে তোমরা দেখতেছো এইটা ইকুয়ালস টু হবে আমাদের, কোথায় গেল, এটা কত হবে? এম আর স্কয়ার বাই 2, এটা আমাদের আগে থেকে জানা, ওই কয়টাই মুখস্থ রাখবা, আমি যে কয়টা দেখাইছি এখানে এই কয়টাই তোমাদের মুখস্থ রাখতে হবে, জাস্ট এই কয়টাই, তারপরে এগুলো সব বের করা যায়। তাহলে এখানে দেখো 2 এম আর স্কয়ার বাই 2, তাহলে আই ইকুয়ালস টু কত হবে? ব্যাসের সাপেক্ষে যদি হয়, আইটা ব্যাসের সাপেক্ষে বোঝাচ্ছে এম আর স্কয়ার বাই 4, ব্যাপারটা এরকম, এরকম একটা বস্তু আছে, দেখবা এইরকম একটি বস্তু আছে, এইটাকে আমরা এরকম একটি অক্ষের সাপেক্ষে ঘুরাচ্ছি, এর চারপাশে ঘুরাচ্ছি, তাহলে আই কষ্ট হবে এম আর স্কয়ার বাই 4। বললাম এটার ভর ছিল 2 কেজি, আর এটার ব্যাসার্ধ আর ছিল 1, তাহলে এটা 2, এটা 1 স্কয়ার বসাইলে আসবে হাফ, সে বুঝছো। এবার হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্যের, আগের দিন ছিল লম্ব অক্ষ উপপাদ্যের। এবার মনে করো একটা কেস, এই ডান পাশে যে কেসটা আছে এটা হচ্ছে নিডেড সিলিন্ডার, হ্যাঁ সিলিন্ডার, এই নিডেড সিলিন্ডারের প্রান্তের সাপেক্ষে ঘুরছে, এইভাবে ঘুরছে, ওকে, কিন্তু আমরা এটা জানি না, এইটা বের করতে হবে। বাট এটা নিশ্চয়ই সবাই বুঝতে পারো, এটা যদি ভরকেন্দ্র হয়, এই যে অক্ষটা এটা ভরকেন্দ্রগামী, পাশাপাশি এটা লম্ব ভিতর থেকে, তাই না? তাহলে এটাকে আমরা আইবি বলতে পারবো, আর এটা হচ্ছে আই। এই যে আমরা দেখেছি সমান্তরাল অক্ষ উপপাদ্য, এই অক্ষের সমান্তরাল এবং ভরকেন্দ্রগামী হইতে হবে। তাহলে দেখো আমরা চাচ্ছি এইটা বের করতে, এইটা কিন্তু এইটা সমান্তরাল ভরকেন্দ্রগামী, এদের মাঝের যে গ্যাপটা এইচ, সেটা কিন্তু আর এর সমান। তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্য আমরা জানি যে কোনো অক্ষের সাপেক্ষে বের করতে হলে ভরকেন্দ্রগামী অক্ষ, বস্তুর ভর, তাদের মাঝের দূরত্ব, ভরকেন্দ্রগামী অক্ষটা হতে হবে অবশ্যই এই অক্ষের সমান্তরাল, এটা আমরা জানি। এটা কোথায় জানি? সিলিন্ডারের মাঝের অক্ষের সাপেক্ষে ঘুরাইলে কি হয়, ঘুড়ির লাটাইয়ের মতো, এটা আমরা এখানে দেখেছি। নিডেড সিলিন্ডার ধরলে এম আর স্কয়ার বাই 2 এই অক্ষ, তাহলে দেখো
হচ্ছে এম আর স্কোয়ার বাই 2 মাঝের অক্ষ, বস্তুর পর এম, এইচটা আর এর সমান, মাঝের গ্যাপটা আর এর সমান, তাহলে যোগ করলে 3/2 এম আর স্কোয়ার। তাহলে যদি এরকম বলে একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারটা এই অক্ষের সাপেক্ষে ঘুরাচ্ছি প্রান্তের সাপেক্ষে, তাহলে সূত্রটা এরকম হবে এম আর স্কোয়ার বাই। এইখানে যেটা বলছে একটা গোলক আছে, সে পৃথিবী, আর্থ, আর্থ তো ঘোরে এই অক্ষের সাপেক্ষে, আর যদি এমন হইতো এই অক্ষের সাপেক্ষে ঘুরছে, তাহলে এটাকে আই বললে এটাকে আইজি বলা যায়, তবে এটা ভরকেন্দ্র দিয়েছি। আর এদের মাঝের যে দূরত্ব এইচ ইকুয়ালস টু কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ হয়। তাহলে দেখো আই ইকুয়ালস আইজি প্লাস এম জি স্কয়ার। তো এই যে গোলকের মাঝের অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এখানে আমরা বের করে রাখছি, নিরেট গোলক 2/5 এম আর স্কয়ার। তাহলে দেখো এইখানে এই অক্ষের সাপেক্ষে এটাকে আইজি বলছি, এটা হচ্ছে 2/5 এম আর স্কয়ার, বস্তুর পর এম, আর এইচটা কার সমান হবে আর এর সমান, পৃথিবীর ব্যাসার্ধ আর স্কয়ার। তাহলে 7/5 এম আর স্কয়ার, মানে যদি পৃথিবী হয় নিরেট, তাহলে এই পাশ থেকে যদি ঘুরতো যা সাইডের সাপেক্ষে, তাহলে এইটা হতো। তো দেখছি এগুলো কিন্তু সব বের করা যায়, অক্ষ চেঞ্জ হইলে, আগে অক্ষ এখান থেকে অক্ষ ট্রান্সফার করলে সমান্তরালে সরাই আনলে ভরকেন্দ্র থেকে, তাহলে আমরা যে কোনো বস্তুর বের করতে পারবো। যেমন এই অক্ষের সাপেক্ষে এম আর স্কয়ার বাই 2, মাঝের দূরত্ব আর, এখানে বসালে এই অক্ষের সাপেক্ষে হবে 7/5 এম আর স্কয়ার। দেখেন বস্তু ঘুরবে কোন অক্ষে, ডিপেন্ড অন সিস্টেমটা কিরকম আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে ঘুরাবে। এখানে বলা হয়েছে পৃথিবীর নিজ অক্ষে ঘূর্ণনের কৌণিক গতিশক্তি কত। কৌণিক গতিশক্তি আমরা জানি হাফ আই ওমেগা স্কয়ার, লাগবে আই। পৃথিবী ঘুরে কোন অক্ষে, নিজের অক্ষে, যেটা আমরা জানি পৃথিবীর ক্ষেত্রে কত গোলক 2/5 এম আর স্কয়ার, মানে মাঝের অক্ষে যখন ঘুরে এটা তুমি বুঝতেই আছে। আর ওমেগা কেমনে বের করবো, 2π/t। পৃথিবীর একবার ঘুরতে কতক্ষণ লাগে, 24 ঘন্টা, 24 আওয়ার। 24 আওয়ার মানে কত সেকেন্ড, 86400 সেকেন্ড। এটা এখানে বসাইলাম, এখান থেকে ওমেগা পাইলাম, এটা এখানে বসবে, আর আই বের করতে হবে। এই আই মানে পৃথিবীর ভর, তোমরা জানো মহাকর্ষ দেখছো 6×10⁻24 কেজি, আর এইচ আর স্কয়ার পৃথিবীর রেডিয়াস 6.4 10⁻6 হোল স্কয়ার। এখান থেকে আই চলে আসলো, এখান থেকে ওমেগা চলে আসলো, এখান থেকে পৃথিবীর আহ্নিক গতির কৌণিক গতিশক্তি। নিজ অক্ষে ঘূর্ণন মানে আহ্নিক গতি, নিজের চারপাশে ঘুরবে, সবাই পারবা। এরপরে দেখো বলছে এত মিটার ব্যাসার্ধের এত গ্রাম ভরের একটি পাখাকে এত রেডিয়ান কৌণিক বেগে ঘুরালে হাত পাখার কৌণিক গতিশক্তি কত। হাত পাখা এটা কিন্তু একটা ডিস্ক, সবাই সেটা বুঝতে পারো। দেখো এটা কিন্তু একটা ডিস্ক, হাত পাখার কথা বলা হয়েছে, রাইট? যদি হয় এটা একটা ডিস্ক, ডিস্ক মানে ডিভিডির মতো। হাত পাখা কি এরকম না? বললাম এখানে ওমেগা দেওয়া, আমার ওমেগা কত বলা 0.5 ঘুরতেছে। তাইলে আমরা এইটার সাপেক্ষে জড়তার ভ্রমণটা কি জানি? জানি না, লাগবে কৌণিক গতিশক্তি হাফ আই ওমেগা স্কয়ার। তাহলে হাত পাখার আই লাগবে, কিভাবে বের করবো? খেয়াল করো, এইটা কি ভর কেন্দ্র, তাহলে এই অক্ষটা কি ভর কেন্দ্রগামী অক্ষ, সেটা আবার এটার সাথে কি সমান্তরাল, এটা হচ্ছে ব্যাসার্ধের সমান। এখন এই যে হাত পাখার ভর কেন্দ্রগামী অক্ষ, এটাকে আমরা আইজি বলতেছি। আইজি ইকুয়ালস টু হবে এম আর স্কয়ার বাই 4। কেন? এটা কিন্তু ব্যাস, হাত পাখা এটা কি ব্যাস না? আমরা ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রমণ দেখছি এম আর স্কয়ার বাই 4, মানে এইরকম হাত পাখার ব্যাপারটা। এইটা যদি হয় হাত পাখা, আমরা ঘুরাই কিন্তু এই অক্ষের চারপাশে, বাট নিশ্চয়ই বুঝতে পারো এটা ভর কেন্দ্র হলে এটা কিন্তু ব্যাস, এটা আইজি, এটা সমান্তরাল হচ্ছে। তো ওইটাই এখানে দেখাইছে, তো আমরা বুঝতেছি এটা ব্যাস। তাহলে এখান থেকে এটা সবাই বোঝার কথা, এইটা যদি ব্যাস হয় তাহলে ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রমক এম আর স্কয়ার বাই 4। তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমক কত হবে? আমরা ফর্মুলা দেখছি, সমান্তরাল অক্ষ
এম তো পাখার ভর, এইচটা আর এর সমান আর স্কয়ার। তাহলে কত আসছে 5/4 m² তাহলে এইটা হাত পাকা যে আপনি করে তাহলে এখানে হাফ 5/4 m² ইনটু ওমেগা। দেখো ওমেগার ভ্যালু দেওয়া, হাত পাখার ভর দেওয়া এবং হাত পাখার ব্যাসার্ধ দেওয়া, তার মানে আনসার পেয়ে গেল। সোজা ফাইন। এই অঙ্কটা স্পেশাল, ভর কেন্দ্রের সরণ। তো ভর কেন্দ্রের সরণটা কিরকম? এরকম। এই অঙ্কটা কি আমি একটু দেখব। এইটা মনে করো একটা ডিস্ক, ওকে। এখান থেকে এর মাছ থেকে আমি মনে করো একটা অংশকে কেটে উঠায় ফেললাম। এইটা এই যে এইখান থেকে এরকম একটা জায়গা উঠায় ফেললাম ব্যাসার্ধের সমপরিমাণ দৈর্ঘ্যের। তো এইটা হচ্ছে এই বড় রিংটার ব্যাসার্ধ। এইটা কাইটা উঠায় ফেলছি। উঠায় ফেলছি মিন্স এখান থেকে একটা ছোট রিং বের করে নিয়ে আসছি। এইটার টোটালটা হচ্ছে বড় রিং এর আর। তাহলে এইটার রেডিয়াস কত হবে? এইটার রেডিয়াস হবে r/2 এরকম। এইটা থেকে এখান থেকে এক কাপলা উঠে ফেলছি। তাহলে ভর কেন্দ্রের সরণ বের করতে হবে। উপর থেকে দেখলে প্রথমে ভর কেন্দ্র এখানে ছিল, বুঝতেছো? এই ভরটা বাদ চলে গেছে। তাহলে ভর কেন্দ্র একটু কিছু পরিমাণ সরে যাবে। কতটুকু সরে যাবে? ভরের দিকে চলে আসবে। ব্যাপারটা এভাবে চিন্তা করো, এটা যদি একটা কাঠি হয় সুষম, এটা ভর কেন্দ্র কিন্তু ঠিক মাঝের বিন্দুতে থাকে, এইখানে থাকে। এখন যদি এই কাঠি থেকে এইটুকু দৈর্ঘ্য কেটে ফেলে দিই, তাহলে এই কেন্দ্রটা একটু এদিকে চলে আসবে। তখন দৈর্ঘ্য এতটুকু, কাঠি কেটে ফেলে দিতে এই বরাবর, তাহলে কি এতটুকু? তখন দেখো ওই বরাবর বিন্দু এখানে আছে, বাট এই বস্তুর মাঝের বিন্দু কিন্তু এখানে, এই বিন্দু। দেখো ভর কেন্দ্র সরে আসছে, কাঠি কেটে ফেলে দিছি, ভর যেদিকে বেশি ওই দিকেই ভাগ থাকে, ভর কেন্দ্রের দিকে সরে আসছে। তাহলে এটা কি বোঝাচ্ছে? ভর কেন্দ্রের সংজ্ঞাটা একটু মনে রাখবে সবাই। ভর কেন্দ্রের সংজ্ঞাটা, যে বিন্দুর চারপাশে ভর ভ্রামক শূন্য হয়, যে বিন্দুর চারপাশে ভর ভ্রামক শূন্য, সেটাই ভর কেন্দ্র, সেটাই হচ্ছে ভর কেন্দ্র। মানে ব্যাপারটা একটু দেখো, সেটা হচ্ছে এইটা একটা বৃত্ত, এটার মাঝের বিন্দুর চারপাশে খেয়াল করো। এইখান থেকে আমি যদি এইদিকে একটা ভর নেই, এই কোণাটার ভর m আর দূরত্ব r, ঠিক তেমন করে নিশ্চয়ই বুঝতে পারো এই বিন্দুর থেকে একই দূরে r দূরে এখানে একই ভরে আরেকটা কণা আছে। তাহলে এই কেন্দ্রে একটা কম্পাস বসায় যদি ঘুরাইতে নিতাম, তাহলে এটা এদিকে ঘুরতো, আর কম্পাস বসায় যদি এইটারে ঘুরাইতে নিতাম, দেখো এইটা এইভাবে ঘুরে এই থেকে এইটা এদিকে, দেখতেছো? একটা সরি, ব্যাপারটা এরকম, একই দিকে ঘুরাইতে হবে ভর বসায়। ব্যাপারটা একটু ভেঙে বলি, এই বিন্দুর চারপাশে এই যে কম্পাস ঘুরাইলাম, ঘড়িকাটার দিকে ঘুরাইলাম, তাহলে সেটা কিরকম? যে এই, তাহলে ভর নাম একটা ভেক্টর, ভর নাম হচ্ছে ভর ইনটু r। দেখো এইটা কিন্তু এইভাবে ঘুরে, এই যে নিলাম, এইটা নিয়ে এইটা কিন্তু আবার এইভাবে, মানে কম্পাস বসায় কেন্দ্রে বসাবা, কম্পাসের মাথা একটা অন্য বিন্দুটা দিয়ে ঘুরাবা, এই যে ঘুরাই, আর এটা আবার এই যে ঘুরাই। তাহলে খেয়াল করে দেখো তো এই বিন্দুর দুই পাশে এইখানেও এমআর, এইখানেও এমআর, একটা ক্লকওয়াইজ আর একটা এন্টি ক্লকওয়াইজ। দেখো এটা ক্লকওয়াইজ, এটা এন্টি ক্লকওয়াইজ। তাহলে এটা এন্টি ক্লকওয়াইজ প্লাস, ক্লকওয়াইজ মাইনাস। তাহলে এমআর মাইনাস এমআর প্লাস এমআর, তাহলে এই দুটো কেটে যোগফল কত হয়ে যাবে? 0। তাহলে এইভাবে করে এই বিন্দুর চারপাশে যতগুলো ভর আছে দুই পাশে ঘুরাইলে এই পাশের গুলো সব এন্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ, আর এই পাশের গুলো সব এন্টি ক্লকওয়াইজ, তাহলে সমস্তগুলো কেটে 0 হয়। তাহলে এই বিন্দুটাই ভর কেন্দ্র। তো এইখানে খেয়াল করো, খুব স্পেশাল। এইটাতে আগে ভর কেন্দ্র ছিল, এটা যদি এখানে বসাইতাম, ব্যাপারটা একটু চিত্র আঁকলে বুঝবো। এইখানে আছে, হ্যাঁ, এটা বসানো আছে, তাহলে ভর কেন্দ্র কি এটা ছিল? এখানে যদি বসানো থাকে তাহলে ভর কেন্দ্র এটাই ছিল, ওটা এনে বসাইছে এখানে, ওকে। এখন খেয়াল করো, এইখানে যে ডিস্কটা বসাইছি ওইটার ভর কেন্দ্র কি এটার মাঝে না? এইটার ভর কেন্দ্র এটা মাঝে, তো এটার মাঝে যদি হয়, তো এইটুকু টোটাল ভরটা যদি হয় m, পুরা ডিস্কের ভর m হইলে
এইটাকে এক্স বলতেছি, তাহলে এই জায়গাতে দেখো m2 এখানে, মানে তারপর এমন, আর ওইটা বাদে যতটুকু ভর থাকে ফাঁকা অংশ অবস্থা সেটা হচ্ছে m2। তাহলে বুঝতে পারো এইটুকু যদি হয় আমাদের, এটা তো আমরা জানি r/2, এই পুরোটা r, তার অর্ধেক r/2, এটার কেন্দ্রেই তো ভর কেন্দ্র। তাহলে বুঝতেছি m × r/2 সেটা হওয়া উচিত m2 × x, খুব সোজা। কারণ কি বলতো, কারণ হচ্ছে ওইটা বসাই দিলে তো ভর কেন্দ্র এখানেই থাকে, তাহলে ভর কেন্দ্রের দুই পাশে ভরভেগ কি হবে, সমান হবে। তারপরে এই পাশে দেখো m1 × দূরত্বটা কত, r/2, বড়টার ব্যাসার্ধ, তাহলে এইটুকু r/2, পুরোটা তো r, এইটুকু r/2 না, সরি এইটুকু r/4। কেন r/4? এই পুরো r, ঠিকই ছিল, সরি ঠিকই ছিল, r/2। পেজটা ফুলফিল করে নেই, স্কেচটা একটু ফুলফিল, ওকে, এইটা হচ্ছে r/2। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ভরবাহক বের করলে, এটা তো ভর কেন্দ্র বসানো অবস্থায় পুরোটাই আছে এইটার সেন্টারে, এইটার ভর এই ছোট টুকরোটার ভর m1 ইনটু এই দূরত্বটা r/2। এই পাশে এইটুকুর এই পাশের ভর কেন্দ্রটা দেখতেছে, এটা ঘুরাইলে কিভাবে আসবে, এইভাবে আসবে ক্লকওয়াইজ। এই পাশে ভর কেন্দ্র সরে সেখানে যে গেছে x দূরে গেছে, বললাম এইটা বাদে বাকিটার ভর m2 ইনটু x, জানো এইটা এইদিকে ঘুরবে, এটা ওইদিকে, এই দুইটা সমান হলেই এই বিন্দুতে ভর কেন্দ্র থাকে বসানোর পরে। তাহলে এক্সটা হচ্ছে গিয়ে আগের ভর কেন্দ্র থেকে কতটুকু সরে গেছে, তাহলে এবার দেখো এক্স ইকুয়াল টু কি লেখা যাবে, m1/m2 ইনটু r/2। এই এক্স এর পরিচয় সবাই নিশ্চয়ই বুঝে ফেলেছি, ঠিক আছে? ফাইন, এক্সটাই ভর কেন্দ্রের সরণ, কত এক্সটা একটু খেয়াল করো, সেটা হচ্ছে এতটুকু। আগে ভর কেন্দ্র এখানে ছিল, এটা উঠাই নিলে ভর কেন্দ্র একটু এদিকে সরে আসে, এইটুকু এক্স। তাহলে এবার ভরদ্বয়ের অনুপাত, কাদের ভরদ্বয়ের অনুপাত, m1 বলতে বোঝাচ্ছে এই টুকরোটা, এই টুকরোটার ভরদ্বয়ের অনুপাত। এখন দেখো এটাকে একটু ছোট করে লিখব, আর m2 বলতে বোঝাচ্ছে ওটা উঠাই নেওয়ার পরে এইটার যে ভর, এটা হচ্ছে m2, এইটার ভর m2, আর টোটাল ভরটা হচ্ছে m, দুইটা জোড়ানো অবস্থায় পড়ে। তাহলে এবার দেখো ভর ইকুয়াল টু কি লেখা যায়, আয়তন ইনটু ঘনত্ব, আর তাহলে একই তো বস্তু, ঘনত্ব কেটে গেল, তাহলে থাকবে কি v1/v2 r/2। আয়তনকে ভেঙে আবার কি লেখা যাবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু পুরুত্ব, আর এই v2 কে কি লেখা যাবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু পুরুত্ব। এই v2 কে লেখা যাবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু পুরুত্ব, মানে a2 ইনটু পুরুত্ব। তোমরা জানো আয়তন ইকুয়াল টু কি হয়, ক্ষেত্রফল ইনটু পুরুত্ব। তো দুইটার পুরুত্ব তো সমান, এইটা যতটা পুরু এইটা ততটাই, তাহলে দেখো উপর থেকে নিচ থেকে পুরুত্ব কেটে গেল। তাহলে আমাদের ইকুয়েশনে থাকলো কি, x ইকুয়ালস উপরটার ক্রস প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, উপরটার ক্ষেত্রফল, নিচেরটার ক্ষেত্রফল ইনটু r/2। সো উপরটার ক্ষেত্রফল তো বের করা নেই, যেমন এইটার ক্ষেত্রফল বের করলে, যেটাকে আমরা a1 বলছি, পাই r²। এইটার আর কি, এই আরটা তো হচ্ছে বড়টার আর, তারও অর্ধেক, মানে এটা হচ্ছে r/2 হোল স্কয়ার, বুঝতেছি এই পুরোটা r, তাহলে এইটার ব্যাসার্ধ r/2, তাহলে এখানে আসবে পাই r²/4, তাহলে উপরে বসবে পাই r²/4। আর পুরোটার ভর আমরা কিভাবে চিন্তা করতে পারি, যে পুরোটা এইটার যে ক্ষেত্রফল, এইটা উঠায় নেবার পরে এইটার ক্ষেত্রফল কত, এটাকে আমরা তো এইটা উঠায় নিয়ে গেছি এখান থেকে, এটাকে উঠায় নিয়ে গেছি, তাই এটা ক্ষেত্রফল পুরোটার ক্ষেত্রফল, এটাকে আমরা বলবো হচ্ছে a2। পুরোটার ক্ষেত্রফল পাই r² ছিল, আর হচ্ছে পুরোটা রেডিয়াস পাই r² ছিল, বাট এইটার ক্ষেত্রফল তো উঠায় নিয়েছি, তো সেটার ক্ষেত্রফল কত, পাই r²/4। তাহলে এইটুকু বাদ দিতে হবে, পাই r²/4 যদি আমি বাদ দিই, পুরো পাই r²/4 এটার ক্ষেত্রফল, এটা বাদ দিই, তাহলে বাকিটা আসতে পারে, সেটা কত হবে, সেটা আসবে 3/4 r²। বেশ ডিফিকাল্ট, এটা আসবে 3/4 পাই r²। সেই পাই r² কাটা, তাহলে এখান থেকে ফর্মুলেট করলে উপর 1/4 4/3 ইনটু
আগের কেন্দ্র থেকে r/6 পরিমাণ, পুরোটার রেডিয়াস যদি r ধরো, তার 6/1 এদিকে চলে আসবে। এটাই ভরকেন্দ্রের সূত্র। খুব স্মার্ট একটা অঙ্ক, হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। ফাইন, ওয়ার্ক এনার্জি পাওয়ারে চলে যাবো। সেটা মানে এখানে বেশ অঙ্কগুলো আমরা দ্রুত বুঝতে পারি, সোজা দেখি। আমরা জানি কৃত কাজ ইকুয়ালস বল, সরণ এবং তাদের মধ্যবর্তী কোণ। বল যদি এদিকে হয়, বস্তুর সরণ এদিকে হলে মাঝের কোণ থিটা। এটাকে লেখা যায় বল এবং সরণের ডট গুণফল। তাহলে কাজ কেমন আসে? স্কেলার আসে, সবাই জানে। 5 নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তু বলের সাথে এত কোণে এত মিটার সম্ভব। বল দিছে এইদিকে 5 একক 5 নিউটন, সে বস্তু এটা, বস্তু সরছে এইদিকে কতটুকু? 2 মিটার। বলের সাথে কত কোণে? 30। সলভ করার কিছু নাই। তাহলে ইকুয়ালস টু Fs cos থিটা। তিনটা ভ্যালু বসাই দিন, শেষ। এইবার যেটা বলেছে সেটা হচ্ছে, একটু দেখো, একটা ড্রাম মাটিতে শোয়ানো ছিল, এটাকে তুইলা ধরতে কতটুকু কাজ করতে হবে। ব্যাপারটা এরকম, লাইক এটাকে ড্রাম, ধরে নাও ড্রাম সিলিন্ডার পড়ে আছে, এটাকে এভাবে দাঁড় করাইছি, আমার কাজ করতে হলো না, কতটুকু কাজ করতে হবে। তো এই কাজের এই সংজ্ঞাটাতে মনে রাখবা, কৃত কাজ কি বিভব শক্তির সমান হবে mgx। এটা কি সবাইকে বলে দিই, কৃত কাজ হচ্ছে mgx, বিভব শক্তির সমান। এই x এর পরিচয় ভর কেন্দ্রের সরণ, ভর কেন্দ্রের উলম্ব সরণ। সো একটু খেয়াল করবো, কতগুলা কেসে দেখবো, আমরা একটু কনফিউজ হয়ে যাই, তো এটা একটু বলে দিচ্ছি। এটা একটা ইট, এটা ভর কেন্দ্র এখানে আছে। এই ইটকে যখন এখানে আনি, তার ভর কেন্দ্র কোথায় আছে? এখানে আছে। তাহলে দেখো তো, এই ভর কেন্দ্রের সরণ বলতে এইটাই বসানো উচিত অঙ্কে। বাট আমরা বলি 10 মিটার ভেবে 10 গুণ করে, কেন? খেয়াল করো, এই বিন্দু আর এই বিন্দুর মাঝে দূরত্ব যদি 10 হয়, ঠিক তেমন করে এই নিচের ইটের নিচের বিন্দু আর এই নিচের বিন্দুর মাঝের দূরত্বও কত? 10। তাহলে বুঝতে পারো এদের মাঝের বিন্দুর মাঝের দূরত্বও কত? 10। তাহলে কোনো বস্তুকে 10 উঠাইলে মাথার বিন্দুটা এখান থেকে এখানে 10 এ গেছে, নিচের পাদদেশের বিন্দুটা এখান থেকে এখানে 10 এ গেছে, ভর কেন্দ্রও 10 এ গেছে। তার মানে 10 মিটার উঠানো মানে সব বিন্দুই 10 এ উঠে যায়। এই জন্যই আমরা সবসময় mgh লিখতে পারি। 10 মিটার উঠাইলে ভর কেন্দ্র এভাবে উঠাইলে ওইটাই উঠে। বাট এই কেসটা কমপ্লিকেটেড হয় কখন জানো? যখন এই ইটটা আছে, ইটটাকে এভাবে দাঁড় করাই, জাস্ট পায়ে দাঁড় করাই দিলাম, লাইক এইটা, ভর কেন্দ্র এটার মাঝে আছে, দাঁড় করাই দিছি, এখন এখানে আছে। তাহলে তখন কি হচ্ছে? তখন কিন্তু এই পুরো এজটা হয় না। দেখো ভর কেন্দ্র এখানে আছে, দাঁড় করাই দিলে বস্তু ভর কেন্দ্র তো এখানেই আছে। তাহলে আমরা এই ক্ষেত্রে বুঝবো ভর কেন্দ্রের সরণটা এতটুকু, এটাই ভর কেন্দ্র এতটুকু উঠছে। তাহলে এখানে কাজ হবে mgx। মনে রাখবা, বস্তু কিছু অংশ মাটিতে সোনা বস্তুকে দাঁড় করাই দিলে এতটুকু, 8/2। ওকে, তাহলে আমরা একটু অঙ্কটা দেখি। সেই অঙ্কটা কিরকম দেখো, যখন ফ্লোরে শোয়ানো তখন ভর কেন্দ্র এখানে, দাঁড় করাই দিলে ভর কেন্দ্র কি এখানে আছে না মাঝে সিলিন্ডারের? তাহলে সহজেই বুঝে ফেলতে পারবো কিভাবে। এইটুকু কত? আর এইটুকু কত? h/2 না? তাইলে এই দুজনের মাঝে গ্যাপটা কত? এতটুকুই তো উঠছে। সমান অবস্থায় ভর কেন্দ্র এখানে ছিল, এখন এখানে, তাহলে উলম্ব বরাবর কি একটুকু উঠছে? এটা কত হবে? h/2 থেকে r বিয়োগ করলে এতটুকু h/2, সেখান থেকে এইটুকু r বিয়োগ করলে এটা থাকবে x। ভর কেন্দ্র কতটা উঠছে? তাহলে এখান থেকে সবাই h/2 মাইনাস r। এটা সবার বোঝা উচিত। আমাদের এখানে কি কাজ কত হবে? mgx h/2 মাইনাস r। এইটা কত? 10। h বলতে বোঝাচ্ছি 10 r 2 m দাও। ইট অঙ্ক, এই তিনটা ইটকে একটার উপর আরেকটা উঠায় এরকম একটা পিলার বানাইতে চাই, মানে ইটের স্তম্ভ বানাইতে চাই। তিনটা ইট একটা আরেকটার উপর পাইলিং করা কাজ। ধরুন এইটা উঠাই কাজ w1, এইটা উঠে w3, এইটা উঠে w2। টোটাল কাজ কত হবে? খুব সিম্পল, w2 w3 এমন করে n সংখ্যক ইট হইলে wn, সবগুলো উঠাইতে কাজ। হ্যাঁ, এক এক করে দেখো। প্রথম ইটকে তো উঠাইতেই হবে না, ওইটা থাকবে, এইটারে আইনে এটার উপরে উঠাবো।
অর্ধেকটা এক্স, তাহলে সে মোট কতটা উঠছে? একটা ইটের পুরুত্ব। তাহলে এখানে হবে mg ভরকেন্দ্র সমান এক্স, এইটুককে আমি এক্স ধরতেছি, এইটাকে এখানে উঠানো মানে ভরকেন্দ্র এইটুক থেকে এখানে উঠছে, তাহলে এখানে হাফ এক্স এখানে হাফ এক্স মানে এক্সই উঠছে। তাহলে দ্বিতীয়টার কাজ mg এক্স, এক্সটা হচ্ছে ইটের পুরুত্ব। 3 নাম্বারটার কাজ এর উপরে আবার এইটা এসে বসার পরে ওইটারে আবার তার উপরে উঠাইছি। দেখো এই যে 3 নাম্বার ইট, এই তো গেল 1 2, 1 নাম্বারটা 2 নাম্বারটা, এই 3 নাম্বারটা এখানে উঠাইছি। তাহলে 3 নম্বরে ভরকেন্দ্র এখানে ছিল, খেয়াল করো ভরকেন্দ্র এখানে ছিল, এইটাকে এখানে আনছি, মানে কি এতটা উঠছে না, এতটা উঠছে, এইটাকে উঠায় এখানে আনা মানে ভরকেন্দ্র এতটা উঠা। তো খেয়াল করো কয়টা ইট আছে, এইখানে আছে এক্স, এইখানে আছে হাফ এক্স অর্ধেকটা ইট, আর এইখানে আছে হাফ এক্স। তাহলে এই পুরো দূরত্বটা কত? এই যে হাফ এক্স মিলে একটা এক্স, আর এখানে মাঝে একটা এক্স, 2x। নিশ্চয়ই বুঝতেছো? দেখো এইখান থেকে এখানে আসা ভরকেন্দ্র 3 নম্বর ইটের মাঝখানে পুরো একটা এক্স, এখানে অর্ধেকটা এক্স, এখানে অর্ধেকটা এক্স, এই অর্ধেক অর্ধেক মিলে একটা, মাঝখানে একটা, দুইটা। তাহলে এখানে হবে mg 2x। খেয়াল করো 1 নাম্বার ইটে 0, 2 নাম্বার ইটে x এর সহগ 1, 3 নাম্বার ইটে x এর সহগ 2, 2 নাম্বার ইটে সহগ 1, 3 নাম্বার ইটে 2। তাহলে n নাম্বার ইটে n নাম্বার ইটে বুঝতেছো mg n - 1 into x। দেখো 1 নাম্বার ইটে 0, 1 এর থেকে কম 0, 2 নাম্বার ইটে 2 এর থেকে 1 কম x, 3 নাম্বার ইটে 3 এর থেকে 1 কম 2x, n নাম্বার ইটে n এর থেকে 1 কম mg n - 1x। এটা ধারা, এই ধারাটাকে যোগ করলে এইটা আসবে mgx ইটের ভর, ইটের পুরুত্ব, n হচ্ছে ইটের সংখ্যা, ইটের সংখ্যা, এটা সবাই মনে রাখবা, ইটের সংখ্যা। এই সূত্রটা কি? ওটা ধারা যোগ করলে এটা আসে, স্বাভাবিক সংখ্যা যোগফল। সবাই এসে বুঝছি, চলো এবারে অঙ্ক দেখি। বলেছে একটি ইটের উচ্চতা, একটি ইটের উচ্চতা বলতে আসলে বেসিক্যালি এক্স কে বুঝাইছে। এক্স হচ্ছে 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার। ইটের ভর দেওয়া আছে, ভর 2 কেজি। 100টি ইটের স্তূপ বানাইতে কৃত কাজ কত? সূত্র ডিরেক্ট মুখস্থ, একটু আগে দেখেছি, এগুলো আমরা সবাই জানি। mgx n into n minus 1 into n দেওয়া 2 কেজি, x একটা ইটের পুরুত্ব 0.1, আর ইটের সংখ্যা কয়টা? 100টা উঠাবে, এখান থেকে কৃত কাজ বেরোবে। 2 নম্বরে ক্ষমতা কত হবে? তোমরা জানো ক্ষমতা ইকুয়ালস টু w/t। w এখান থেকে আসছে, আর সময় কত লাগছে বলে দিছে, 5 মিনিট লাগে, 5 into 60 ওয়াট। সবাই বুঝতেছে, কাজ করতেছে, বস্তুটাতে কাজ করা লাগে। এইবার হচ্ছে হাতুড়ি পেরেক। তো একটা হাতুড়ি উপর থেকে পেরেকের গায়ে এসে পড়বে, তাহলে আমাদের জানতে হবে উপর থেকে পেরেকের গায়ে এসে পড়লে পেরেকটা মাটিতে কতটা গেঁথে যায়। তাহলে একটু খেয়াল করো, পেরেকের পৃষ্ঠ থেকে হাতুড়িটা আছে এই উচ্চতায়, তো ছেড়ে দিছো, এটা যদি ছেড়ে দাও তাহলে তোমরা সবাই বুঝতে পারছো, ছেড়ে দিলে এইচ থেকে এসে এই হাতুড়িটা এসে এর উপরে পড়লো। পেরেকটা যদি গেঁথে যায়, মাটিতে গেঁথে গেল এক্স পরিমাণ, তার মানে পেরেকটা আরো কত নেমে আসছে এক্স। ব্যাপারটা দেখো এরকম, এইটা পেরেক, এটা হাতুড়ি, এইখান থেকে এই উচ্চতা এইচ এসে পড়লে এইচ তো পরেই আরো এক্স দেবে যায়। তাহলে হাতুড়িটা মোট কত পড়ে খেয়াল করো, একটু ছোট্ট চিত্র এখানে এঁকে দিই আমি। এইটা মনে করো পেরেক, এটা হাতুড়ি, এই উচ্চতা এইচ, ওটা এসে যখন পড়বে পেরেকটা মাটিতে এক্স ঢুকে গেছে, তাহলে এটা কি আরো এক্স নেমে আসছে, তাহলে মোট কতটা পড়ছে এই পয়েন্ট থেকে এইচ প্লাস এক্স। তাহলে হাতুড়ি মোট কতটা উপর থেকে পড়ছে? mg h প্লাস এক্স। শুধুই একটুক না, ওর সঙ্গে এসে পড়ে আরো এক্স ঢুকে গেছে, এতটুকু দিয়ে মাটির বিরুদ্ধে কাজ করে। তো মাটি উপরে একটা বাধা বল দেয় না, গড় বাধা বল, মাটির বিরুদ্ধে ঢুকছে কতটুকু এক্স। তাহলে এতটা উপর থেকে যে পড়েছে এই বিভব শক্তিতে কাজে রূপান্তর হয়েছে। তো কাজটা কি? মাটির বাধা বলের বিরুদ্ধে সরণ, বল ইনটু সরণ, এইটা। তাহলে mg h প্লাস এক্স ইকুয়ালস f(x). h এর পরিচয় পেরেক হতে হাতুড়ির উচ্চতা, ঠিক আছে? একটা অঙ্ক দেখি, আর f হচ্ছে মাটির বাধা বল। আচ্ছা, এরপরে কেসটা কি হইতে পারে? একটা হচ্ছে পেরেক হাতুড়ি উপর থেকে এসে পড়ছে, আরেকটা হচ্ছে এরকম, এই পেরেকটা আছে, পেরেক
পেরেকের উপরে হাতুড়িটা বাড়ি দেওয়ার সময় হাতুড়ি ভরে কত বেগে বাড়ি দিছে এটা বলা। তাহলে দেখো এটা কি এক্স পরিমাণ গেঁথে যাবে, তাহলে ও যখন বাড়ি দিছে তখন ওর গতিশক্তি কত ছিল, হাফ এম ভি স্কয়ার। এবং দেখছো বাড়ি দেওয়ার পরে সে কেন্দ্রের সঙ্গে নেমে আসছে এক্স, তো এতটুকু যে নেমে আসছে তার জন্য কি আরো একটু বিভব পড়ছে, পড়ার জন্য বিভব কত হয় এমজি এক্স। তো হাতুড়িটা বাড়ি দেওয়ার পরে এক্স নেমে আসছে, এই জন্য বিভব কতটা গেছে এমজি এক্স। আর ও বাড়ি দেওয়ার সময় ছিল তার গতিশক্তি হাফ এম ভি স্কয়ার। এই পুরোটা দিয়ে সে মাটির বাধা বলের বিরুদ্ধে কতটুকু গাচ্ছে এক্স। এক্স যদি নেমে আসে গাচ্ছে এক্স, তাহলে মাটির বিরুদ্ধে কাজ এফ এক্স। সবসময় মাটির বিরুদ্ধে কাজ, বাধা বল মাটির বিরুদ্ধে যেটা ঢুকছে। আর তার একটু নিচে নেমে আসছে, এই জন্য এমজি এক্স বিভব কমছে, আর গতিশক্তিটাও তো হারাই গেছে। দেখো থেমে গেছে না, খুব সিম্পল। তাহলে বুঝতে পারছি এইভাবে চিন্তা করলে হয়। এই অবস্থা যখন ছিল তখন তার গতিশক্তি হাফ এম ভি স্কয়ার ছিল, আর এক্স নামছে, মানে এই অবস্থায় তার বিভবও ছিল এমজি এক্স। এখানে বিভব ছিল এমজি এক্স, এখানে গতিশক্তি ছিল হাফ এম ভি স্কয়ার, মোট শক্তি। আর যখন পেরেকটা এখানে এসে থামছে তখন হাতুড়ি থেমে গেছে, গতিশক্তি নাই, মাটির বিরুদ্ধে কাজ করছে এফ এক্স। তাহলে এই কেসটাতে হচ্ছে হাফ এম ভি স্কয়ার প্লাস এমজি এক্স ইকুয়ালস এফ এক্স। এটা ভুল করে সবাই, এটা মাথায় কাজ করে না যদি বাড়ি দেওয়ার বেগ দেওয়া থাকে। এবার হচ্ছে দেয়ালে, উলম্ব দেওয়ালে হাতুড়ি এইভাবে রেখে যদি আমরা মিনিং করি, তাহলে মনে করো আঘাত করছে ভি বেগে, হাতুড়ি ভর এম, আর এটা গেঁথে গেছে এক্স পরিমাণ। তাহলে তুমি বলো এইভাবে যখন হ্যামার হিট করে সে কি গ্রাউন্ড থেকে নিচে নামছে? উচ্চতা তো কোনো চেঞ্জ হয় না, দেখো এই যে নিচে তো নামে নাই, তার মানে এখানে কোনো বিভবের চেঞ্জ নেই। তাহলে ও যখন বাড়ি দিছে তখন ওর গতিশক্তি কত, হাফ এম ভি স্কয়ার বাড়ি দিছে, ওইটা দিয়েই তো দেয়ালের বিরুদ্ধে এক্স পরিমাণ ঢুকে গেছে এফ এক্স। ব্যাপারটা এরকম দেখো, এই যে বাড়ির সময় ভি আছে এম ভি স্কয়ার, ওটা থেমে গেছে, হারাই গেছে, কিন্তু থেমে যাওয়ার লাস্টে হাতুড়িটা মানে ওই গতিশক্তি হারাই কি করছে, দেয়ালের বিরুদ্ধে কাজ। তিনটা কেস দেখে ফেলতে হবে। দেখতেছ যে উচ্চতা হতে পড়ে, তারপর বাড়ি দেওয়ার সময় বেগ দেওয়া আছে, আর হচ্ছে উলম্ব দেয়ালে বাড়ি দিচ্ছে। এবার অঙ্ক, এই যে কতটুকু গাঁথবে, প্রথম কেস এমজি এইচ প্লাস এক্স ইকুয়ালস এফ এক্স। আমরা দেখেছি আনুভূমিক তলে উপর থেকে হচ্ছে এত কেজি ভরের হাতুড়ি, এত মিটার উচ্চতা থেকে আনুভূমিক তলে নগ্ন ভরের পেরেকের উপরে এত নিউটন বলের তলে কতটুকু গাঁথবে, মানে প্রতিক্রিয়া বলটা দেওয়া। প্রথম কেস হাতুড়ি, এটা হচ্ছে 5000, কতটুকু গাঁথবে সেটাই এক্স। কত উপর থেকে পড়ছে 2 মিটার, আর হাতুড়ির ভর এখান থেকে তল করলে কতটুকু গাঁথবে, প্রথম কেসটা সবাই বুঝছো। এবার হচ্ছে আনুভূমিক তলে পেরেকের উপর এত কিছু পরে হাতুড়ি এত বেগে আঘাত করবে, 2 নম্বর কেসটা হাফ এম ভি স্কয়ার প্লাস এমজি এক্স ইকুয়ালস এফ এক্স। সবাই বুঝছি এটা। এই যে 2 নম্বর কেসটা, প্রথম ছিল উচ্চতা থেকে ছাইড়া দিচ্ছে এসে পড়ছে, পরেরটা ছিল বাড়ি দেওয়ার বেগ দেওয়া, যেটা হচ্ছে আমাদের এই অঙ্কটা 2 নম্বর। 3 নম্বরে বলছে উলম্ব দেয়ালে, উলম্ব দেয়ালে মানে 3 নম্বর কেসটা, অভিকর্ষজ বল কাজ না করলেও আনুভূমিক প্রভাব উলম্ব ঘড়ির যে দেয়ালে চলে, সেক্ষেত্রে খুব সোজা হাফ এম ভি স্কয়ার ইকুয়ালস এফ এক্স। এই ছবিটার সঙ্গে রিলেট করুন, এইটা উলম্ব দেয়ালে হাতুড়ি বাড়ি দেওয়ার সময় যদি ভি দেওয়া থাকে আর যদি গেঁথে যায় এক্স, এটা সব দেওয়া আছে দেখবা, এম দেওয়া, বেগ দেওয়া, আর হচ্ছে এফ দেওয়া, এখান থেকে কতটা গেঁথে গেছে বেরিয়ে আসবে। স্প্রিং এর ক্ষেত্রে একটু খেয়াল করবা, এখানে জাস্ট কতগুলো কেস, এইটা একটা স্প্রিং, আমরা এইখান থেকে একটা ভর ছেড়ে দিলাম, কত উপর থেকে এইচ ছেড়ে দিলে ভরটা এসে যখন পড়বে স্প্রিংটা কি গেঁথে যাবে, বুঝতে পারি স্প্রিংটা কিছু পরিমাণ দেবে যাবে। ধরলাম স্প্রিংটা এক্স পরিমাণ দেবে গেছে, সংকুচিত হয়েছে, তাহলে বস্তুটা মোট কতটুকু পড়েছে এইচ এক্স, বুঝতেছো? তাহলে স্প্রিং থেকে বস্তুটা যে পড়েছে কতটুকু বিভব এমজি এইচ প্লাস এক্স। ব্যাপারটা এরকম, এই যে স্প্রিং এর মাথা শুধু এইচই পড়ছে, স্প্রিংটা বেড়ে গেছে না এক্স, তাইলে এই যে এইচ আর এই যে এক্স এতটা পড়ছে, এইটা দিয়ে কি স্প্রিং এর বিরুদ্ধে কাজ করছে। আগে মাটিতে পেরেক কাটতো, এবার স্প্রিং কে এক্স সংকুচিত করলে কাজ কত হয়, হাফ কে এক্স স্কয়ার। আমরা জানি স্প্রিং ধ্রুবক, স্প্রিং সংকুচিত পরিমাণ,
তো স্প্রিং এ সঞ্চিত বিভব হাফ কে এক্স স্কয়ার আসছে কোত্থেকে? এই এস থেকে পড়ছে আর এখানে এইটুকু এক্স পড়ছে, মোট পড়ছে এস প্লাস এক্স, এতটা বিভব যেটা স্প্রিং এ জমা পড়ছে। তাহলে স্প্রিং এর ক্ষেত্রে mg h প্লাস x হাফ কে এক্স স্কয়ার। একটা অঙ্ক দেখি। একটি স্প্রিং এর স্প্রিং ধ্রুবক দেওয়া আছে, 2 কেজি ভরের বস্তু 3 মিটার উচ্চতা হতে স্প্রিং এর উপরে পড়লো, 3 মিটার উচ্চতা হইতে পড়ছে। আর হচ্ছে স্প্রিংটি কতটুকু দেবে যাবে x বের করতে হবে। আর আমাদের কে দেওয়া আছে 600, খুব সোজা। আমরা তো কেসটা দেখছি, ওইটাই mg h প্লাস x হাফ m v স্কয়ার। দেখো এখান থেকে সরি হাফ m v স্কয়ার না, হাফ k v s, হাফ k x স্কয়ার, হাফ k x স্কয়ার। তাহলে তোমরা বুঝতেছো m টা দেওয়া 2, কত উপর থেকে পড়েছে 3, k এর ভ্যালু ঠিক আছে, k এর ভ্যালু 600, এই যে 600। তাহলে এখানে দেখো আননোন x, তাহলে x এর পজিটিভ ভ্যালুটা দিই, এটা আছে কতটা দেবে গেছে, ঠিক আছে? এটা সেটা মনে রাখলেই হবে। mg h প্লাস x ইকুয়ালস হাফ k x স্কয়ার। চৌবাচ্চা খালি করার অঙ্ক, ভর কেন্দ্রের সরণ দিয়ে তোমরা করতে পারবা। সবগুলো কেস আমি লিখে রাখছি। এটা পূর্ণ চৌবাচ্চা, পানি পূর্ণ যদি হয়, পানি পূর্ণ চৌবাচ্চা যদি হয়, সেটাকে খালি করব, এটাকে খালি করব, এটাকে খালি করতে কাজ হবে mg, এই পুরোটার গভীরতা যদি h হয় mg h/2। দেখো ভর কেন্দ্রটা পুরো পানির ভর এখানে আছে, ভর কেন্দ্রকে এখানে নিয়ে আসা মানে খালি করে দাও, mg h/2। এটা গেল পানি পূর্ণ। এটা হচ্ছে আংশিক পূর্ণ। আংশিক পূর্ণ যদি হয়, পুরোটা যদি h হয়, তাহলে কাজ হবে mg h মাইনাস m/2। এর বলতে কি হচ্ছে কতটুকু পরিমাণ ভরা ছিল, বললাম পুরোটার উচ্চতা 10 মিটার আর পানি ভরা আছে 8 মিটার, তাহলে এখানে 10 এখানে 8 আর পুরো পানিটার ভর যতটুকু পানি আছে। এইগুলো ভর কেন্দ্রের সরণ দিয়ে নরমালি করে ফেলতে পারবো। ঠিক তেমন করে যদি আংশিক পানি উঠাই, আংশিক পানি যদি উঠাই, লাইক এতটুকু পানি আছে, ধরলাম 8 মিটার পানি আছে আর পুরোটার গভীরতা হচ্ছে 10 মিটার, পানি আছে 8 মিটার, উঠাই ফেলবো এতটুকু পানি, অর্ধেক পানি উঠাই ফেলবো, মানে কত 4 মিটার উঠাই ফেলবো। সেক্ষেত্রে সূত্র হবে mg h মাইনাস l প্লাস l/r। l এর পরিচয় কি? যতটুকু পানি আছে, পুরোটা ভরা নাই, গ্লাসে একটু পানি ফাঁকা আছে এরকম, 8 মিটার গভীর পানি আছে, এটা 8 মিটার, আর পুরো গ্লাসটার উচ্চতা হচ্ছে গিয়ে 10, এই যে 8। এই সূত্রগুলো মনে রাখবা। যদি অর্ধেকটা উঠে, এখানে কতটুকু উঠাইছে? হাফ। আংশিক ভরা পানির আংশিক উঠাইছে, অর্ধেকটা উঠাইলে এটা। এই কেসটা আমি একটু দেখাই দিই তোমাদেরকে 3 নাম্বার কেসটা। এটা দেখলে বুঝবে না, আমি একটু করে দেখাই দিচ্ছি। এটা কি হলো? আচ্ছা ওকে, আচ্ছা সবাইকে দেখবা 3 নাম্বার কেসটা আমি একটু বলে দিচ্ছি। এই কেসটা হচ্ছে আমি এটা বুঝাইছি, এইটা একটা চৌবাচ্চা, এটা পানি, এখানে একটা পাইপ আছে,